পাবনা ১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, আপিল বিভাগের আদেশ। গণভোটে হ্যাঁ জরুরি, বললেন আলী রিয়াজ। এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ১৯শে জানুয়ারি থেকে নৌবাহিনীর বিশেষ অভিযান। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো এবং শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। পাবনা ১ ও ২ সংসদীয় আসনে ১২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই ভোট গ্রহণের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনী চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ তুলে দিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে একটি সংক্ষিপ্ত আদেশ দেন। সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা ২ আসন চূড়ান্ত করে গত বছরের ৪ সেপ্টেম্বর গ্যাজেট প্রকাশ করে ইসি। গ্যাজেটের এই দুটি আসন সংক্রান্ত অংশের বৈধতা নিয়ে বেড়া উপজেলার ২ বাসিন্দা হাইকোর্টে রিট করেন। ১৮ ডিসেম্বর দেয়া এক রায় সাঁথিয়ার পাশাপাশি বেড়া উপজেলার কিছু অংশ নিয়ে পাবনা ১ এবং বাকি অংশকে পাবনা ২ আসনের অন্তর্ভুক্তির ঘোষণার নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশ অনুযায়ী ২৪শে ডিসেম্বর গ্যাজেট সংশোধন করা হলেও রায় স্থগিত চেয়ে আপিল করে ইসি। একই সঙ্গে জামায়াতের প্রার্থীও হাইকোর্টের রায় স্থগিত চান। চেম্বার আদালত এই ২ আসনের নির্বাচন স্থগিত রেখে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠান। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ নির্বাচনের স্থগিতাদেশ তুলে নেওয়ার পাবনার ২ আসনে ভোট গ্রহণে আর কোনো বাধা নেই। The order has been passed from the appellate division, Supreme Court of Bangladesh, is that the upcoming election of the 12th February must be held. অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্ধারিত নির্বাচন এটা হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ষষ্ঠ দিনের শুনানিতে সব শেষ ৫১টি আপিল শুনানি হয়েছে। সকালে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি হয়। এদিন পিরোজপুর ১ আসনে বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতা বহাল রাখে কমিশন। তার বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন জামায়াত প্রার্থী মাসুদ সাইদি। এছাড়া প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা ৫ আসনের জামায়াত প্রার্থী। এছাড়া বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এদিকে জাতীয় পার্টির একাংশের ১৪টি আপিল শুনানিতে সবার আপিল নামঞ্জুর করা হয়েছে। এর আগে পঞ্চম দিনের ১০০টি আপিল শুনানি হয়, যাতে ৭৩টি আপিল মঞ্জুর করা হয় এবং ১৭টি নামঞ্জুর করা হয়। এছাড়া 10টি অপেক্ষমান রাখা হয়। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহা। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মুসলিহা, আজ ষষ্ঠ দিন, এর মধ্যে ৫১টি আপিলের শুনানি হয়েছে। আর কটি শুনানি হতে পারে বলে আপনার মনে হচ্ছে এবং কি অবস্থা সেখানে? আমি জানিয়েছিলাম যেমনটি যে দ্বিতীয় সেশনের যেই আপিল শুনানি কার্যক্রম সেটি কিন্তু নির্বাচন ভবনে এরই মধ্যে শুরু হয়েছে, আমরা দেখেছি। এবং এই পর্যন্ত সকাল থেকে চলা যতগুলো আপিল শুনানি তার মধ্যে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি যে মোট ৬৫টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে এবং এই ৬৫টির মধ্যে কিন্তু ৩৩টি বৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং ১৭টি নামঞ্জুর করা হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে আমরা দেখেছি যে যারা এখানে প্রার্থী রয়েছেন বা সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা ভোটের মাঠে লড়বার জন্য আপিল শুনানি কার্যক্রমে অংশ নিয়েছেন, যারা বৈধতা পেলেন তারা যেমন নির্বাচন কমিশনের প্রতি তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন, একই সঙ্গে কিন্তু যারা বৈধতা পাননি বা তাদের প্রার্থিতা
বাতিল হয়েছে এমন অনেকেই নানা রকমের অভিযোগ করেছেন। এর মধ্যে কিন্তু যারা বেশি বড় দলে আছে তাদের পক্ষ থেকে যেমন পেশি শক্তির প্রভাব এবং হুমকি ধামকির একটি বিষয় রয়েছে, এবং সেক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের যেই ব্যাপারটি রয়েছে সেই অভিযোগটি যেমন ছিল ওইসব প্রার্থীদের বিরুদ্ধে, এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে কিন্তু নির্বিকার ভূমিকা রাখছে এমন অভিযোগও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ছিল। একই সঙ্গে আমরা দেখেছি যারা প্রার্থিতা ফিরে পাননি বা বাতিল বলে যাদের আপিল শুনানিতে যাদের মনোনয়ন গণ্য বলে বিবেচিত হয়েছে, এরকম কিন্তু অনেক প্রার্থীও বলছেন যে কমিশন যেহেতু তাদের কাছে বা তাদের ব্যাপারে সুবিচার করেনি, সেহেতু তারা সামনে উচ্চ আদালতে যাবেন। আপনি জানেন যে সারা দেশে এবার 723টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছিল গত 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এমন বাতিলের, তারই বিরুদ্ধে মূলত আপিল দায়েরের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়। আমরা জানি যে 9 জানুয়ারি পর্যন্ত এই আপিল কার্যক্রমে মোট 645টি আপিল দায়ের হয়, এবং সেই 645টি আপিল দায়েরের যে শুনানি কার্যক্রম সেটি কিন্তু 10 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। জি, এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে আপিল শুনানির 6ষ্ঠ দিনের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাহফুজা আপনাকে। দর্শক, নির্বাচন ভবন থেকে আপিল শুনানির 6ষ্ঠ দিনের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা মুসলিহি। সংবিধানের বিশেষ বিশেষ ধারায় পরিবর্তন ও পরিবর্ধন এখন সময়ের দাবি, কারণ এই সংবিধানের দোহাই দিয়েই একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদে পরিণত হয়েছিল। সেই ব্যবস্থা বদলাতেই আসন্ন গণভোটে হ্যাঁ ভোট জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। ইনসাফ ভিত্তিক বাংলাদেশের ভিত গড়তে আজ হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই। জুলাই জাতীয় সনদে 1971-কে মুছে দেওয়ার ব্যাপারে কোনো কথা নেই এবং বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারেও এখানে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর এই প্রয়াসের বিরুদ্ধে মিথ্যাচার ও প্রোপাগান্ডা মোকাবিলায় জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই প্রচার কার্যক্রম। জুলাই জাতীয় সনদ কোনো অবস্থাতেই 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সেই বিষয়ে কোনো উল্লেখই নাই। একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোন রকম উল্লেখ নাই। গণভোটে সেই প্রশ্ন করা হয় নাই। যারা বলছেন তারা হয় অনিচ্ছাকৃতভাবে ভুল বলছেন, ভুল বোঝার কারণে ভুল বলছেন, অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন। আমি আশা করি যে তারা এই ভুলগুলো ভুল বুঝতে পারবেন। দর্শক, দেশের খবর নিচ্ছি, বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। নির্বাচনের দায়িত্ব পালনে 5,000 নৌ সদস্য প্রস্তুত। অবৈধ অস্ত্র উদ্ধারে 19 জানুয়ারি থেকে বিশেষ অভিযান, জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক এলসিটির উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সংঘাতের দিকে যেতে চায় না বাহিনী, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 5,000 নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলেও জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রায় 5,000 নৌ সদস্যকে নির্বাচন উপলক্ষে মোতায়েন করব। এই উপলক্ষে সর্বমোট 19টি জেলায় আমাদের নৌ সদস্যদের উপকূলীয় অঞ্চলগুলিতে, বিশেষ করে খুলনা, চট্টগ্রাম এবং দেশের দক্ষিণাঞ্চলের সমস্ত জেলাগুলিতে আমাদের নৌবাহিনীর সদস্যদের মোতায়েন থাকবে। দর্শক, ময়মনসিংহে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। শূন্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সর্বত্রই এখন ভোটের আলোচনা। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী
আসাদুজ্জামান সুমনের সঙ্গে। সুমন, আমাদের জানান যে যে দলগুলো রয়েছে সেখানে তাদের প্রচার প্রচারণা কেমন চলছে এবং সেখানকার যারা ভোটার রয়েছেন তাদের কি মতামত? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি কিন্তু এখন চাষটলের আলোচনার কেন্দ্রবিন্দু। আমি একটু চাষটলে রয়েছি, সেখানে কিছু শ্রমজীবী মানুষ রয়েছে। তারা আসলে এই যে জাতীয় সংসদ নির্বাচন, এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রমী এই কারণে যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি ভোট রয়েছে, গণভোট। সেটি সম্বন্ধে কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু এই বিষয়ে তেমন ধারণা নেই। এটি কিন্তু আসলে যে যারা রয়েছে তাদের যে ভোটার দেওয়ার বিষয়, সেটির থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখন গণভোট হচ্ছে। গণভোটের কি আছে, গণভোটে কি নেই, গণভোটের পক্ষে কে ভোট দিবে, গণভোটের বিপক্ষে কে ভোট দিবে, এসব বিষয়ে কিন্তু চাষটলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমরা দেখেছি যে ময়মনসিংহ জেলার যে নির্বাচনী আমেজ সেটি সর্বত্রই চলছে এবং সব দিকেই কিন্তু ভোটের যে আলোচনা সেটি চলছে। আমরা দেখছি ভোটে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি ভোট হবে, সেটি তারা অংশগ্রহণ করবে। তো ময়মনসিংহ থেকে এই ছিল সীমা আমার কাছে এই নির্বাচনী আবহাওয়ার সবশেষ খবর। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সেখানকার ভোটের প্রচার প্রচারণা এবং সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। দেশের খবরে আবারও সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। যশোরে 5 দিনব্যাপী ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের পিঠা উদ্যোক্তা উন্নয়ন উৎসবের উদ্বোধন করা হয়েছে। দুপুরে জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে যশোর রেড ক্রিসেন্ট প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। মেলায় অন্যান্যদের পাশাপাশি রয়েছে নারী উদ্যোক্তাদের 40টি স্টল। মেলা চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।